প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করব। আশা করি আজকে কাজটি উপভোগ করলে ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে আমাদের দুটি বিষয় জানতে হবে। দেখো, একটা হচ্ছে কি নগদান বই এবং একটা হচ্ছে ব্যাংক বই বা পাস বই। প্রথমে আমাদের জানতে হবে নগদান বই কে প্রস্তুত করে এবং পাস বই বা ব্যাংক বই কে প্রস্তুত করে। নগদান বই প্রস্তুত করে আমানতকারী, ব্যাংক বই বা পাস বই প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ। যেমন দেখো, ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। মনে করো আমি আমানতকারী, আমি ব্যাংকে 10,000 টাকার একটি হিসাব খুলছি। তাহলে আমি এই যে ব্যাংকে 10,000 টাকা জমা দিলাম, আমি যে বইতে লিখে রাখবো সেটা হবে নগদান বই। আমি যে বইতে টাকাটা লিখে রাখবো সেটা হবে নগদান বই। ব্যাংকের হিসাবটা আমি যে বইতে রাখবো সেটা হচ্ছে কি নগদান বই। এবং ব্যাংকে যে আমি হিসাব খুললাম, ব্যাংকও আমার নামে ব্যাংকের একটা বইতে সেই হিসাবটা কি লিখে রাখবে। ব্যাংক যে বইতে লিখে রাখবে সেটাকে বলে পাস বই বা ব্যাংক বই। এই দেখো, নগদান বই প্রস্তুত করে কে? আমানতকারী। নগদান বই প্রস্তুত করে কে? আমানতকারী। এবং ব্যাংক বই বা পাস বই প্রস্তুত করে কে? ব্যাংক কর্তৃপক্ষ। আশা করি তোমরা একটুকু বুঝতে পারছো। দেখো, এই যে নগদান বই এবং ব্যাংক বই বা পাস বইয়ের মধ্যে যখন গরমিল দেখা দিবে, মানে অমিল দেখা দিবে, এই যে নগদান বই এবং ব্যাংক বই বা পাস বইয়ের মধ্যে যখন গরমিল বা অমিল দেখা দিবে, সেই অমিলটা আমরা যে বিবরণীতে মিল করব সেটাকেই বলে ব্যাংক সমন্বয় বিবরণী। আবার বলি, দেখো এই যে নগদান বই এবং ব্যাংক বই, এই দুইটা বইয়ের মধ্যে যখন মনে করো অমিল দেখা দিবে, যেমন মনে করো বছর শেষে আমি দেখি নগদান বইতে ব্যাংক জমা হয়েছে 30,000 টাকা, ব্যাংক বইতে ব্যাংক জমা হয়েছে 50,000 টাকা। এই যে দুইটা বইয়ের মধ্যে যে অমিল, এই অমিলটা আমরা যে বইতে ঠিক করব সেটাকেই আমরা বলবো ব্যাংক সমন্বয় বিবরণী। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী দুইভাবে করা যায়, একটা হচ্ছে একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে কি উভয় জের পদ্ধতি। এখন বলো, এই গরমিলটা কি কিভাবে হইতে পারে সেটা একটু দেখে নাও। মনে করো ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 10,000 টাকা, ব্যাংক সুদ চার্জ করলো 500 টাকা। এই দেখো, ব্যাংক যে সুদ মঞ্জুর করলো 10,000 টাকা এবং ব্যাংক যে সুদ চার্জ করলো 500 টাকা, এটার কারণে কিভাবে গরমিল হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ব্যাংক আমাকে আমার জমা টাকার উপরে সুদ মঞ্জুর করে। মনে করো ব্যাংক আমার জমা টাকার উপরে ব্যাংক সুদ দিছে, কিন্তু সেটা আমি জানি না। ব্যাংক কি করছে, তার বইতে কি সেটা যোগ করে রাখছে, কিন্তু আমি আমার বইতে ব্যাংকে যে টাকা বৃদ্ধি পাইছে সেটা আমি কি যোগ করি নাই। তাই ব্যাংক বইতে টাকা বেশি আছে এবং আমার বইতে কি টাকা কম আছে, এর জন্য কি গরমিল হতে পারে। আবার দেখো, ব্যাংক যে সুদ চার্জ করলো 500 টাকা, এই যে ব্যাংক আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, এর জন্য ব্যাংক বছর শেষে একটা টাকা কেটে রাখে। এই যে ব্যাংক টাকাটা কেটে রাখে সেটা ব্যাংক আমাকে জানায় নাই। ব্যাংক আমার জমা টাকা কমাইয়ে দিছে, কিন্তু আমি তো আমার নগদান বই থেকে কি টাকা কমাই নাই। তাই এই গরমিলটা কি হতে পারে। এই যে গরমিলটা আমরা যে বইতে মিল করবো সেটাই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী। এখন দেখো, অনেক সময় আমাকে কি করতে হবে, যদি আমি নগদান বই ঠিক করি, অনেক সময় আমাকে ব্যাংক বই দেখে আমার নগদান বই ঠিক করতে হবে। অনেক সময় যদি আমি ব্যাংক বই ঠিক করি তাহলে নগদান বই দেখে ব্যাংক বই ঠিক করতে হবে। আবার ব্যাংক বই দেখে অনেক সময় কি নগদান বই ঠিক করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটা বই কি ঠিক করতে হবে। এখন কখন আমরা কোন বই দেখে হিসাব ঠিক করব সেটা আমি দেখো এখানে এই যে আমি 4টা হিসাব লিখে রাখছি। আশা করি 4টা হিসাব তুমি পড়লেই বুঝতে পারবে যে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী কি প্রস্তুত করতে হবে, কখন কে কার মতো হবে। এই 4টা হিসাব পড়লেই কি তুমি বুঝতে পারবে। এই 4টি হিসাব যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো সমস্যা হবে না। দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত থাকলে আমি ব্যাংকের মতো হব, মানে আমাকে ব্যাংকের মতো হতে হবে। ব্যাংকে যদি টাকা বেশি থাকে আমার নগদান বইতে যোগ করতে হবে, ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে আমার নগদান বইতে টাকা কমাতে হবে, মানে আমাকে ব্যাংকের মতো হতে হবে। ব্যাংকে বেশি থাকলে আমাকে বেশি বাড়াইতে হবে, ব্যাংকে কম থাকলে আমাকেও কি কমাতে হবে। আবার যদি দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, তখন ব্যাংক আমার মতো হবে। ব্যাংক কার মতো হবে? আমার মতো, মানে আমার বই দেখে ব্যাংক কি করবে, তার বই ঠিক করবে। আমার বইতে যদি টাকা বেশি থাকে তাহলে ব্যাংক কি করবে? যোগ করবে। আমার বইতে যদি টাকা কম থাকে তাহলে ব্যাংক কি করবে? বিয়োগ করবে। আসলে তোমরা বুঝতে পারছো। দেখো, এখন আমরা একটা অঙ্ক সমাধান করব, তাহলে তোমরা কি এটা কি বুঝতে পারবে। যেমন দেখো, 2023 সালে ডিসেম্বর মাসে রাহাত কোং এর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নে দেওয়া হলো।
নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৯,৫৬০ টাকা। এই দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে আমাকে ব্যাংকের মতো হতে হবে, আমাকে ব্যাংকের মতো হতে হবে। কার মতো হতে হবে? ব্যাংকের মতো হতে হবে। দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে, আমি এখানে লিখছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমি ব্যাংকের মতো হবো, মানে আমাকে ব্যাংকের মতো হতে হবে। ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে চলো পরের লেনদেনগুলো আমরা জানি। এখানে কাজ হচ্ছে যোগ বিয়োগের কাজ। যেমন দেখো ৩,০৮০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখনো আদায় হয়নি। ব্যাংক কর্তৃক এখন কি হয়নি? আদায় হয়নি। দেখো আদায়ের জন্য তুমি ৩,০৮০ টাকার একটা চেক ব্যাংকে জমা দিছো, কিন্তু ব্যাংক কি করে না? আদায় করে নাই। তুমি তোমার নগদান বইতে কি টাকাটা লিখে রাখছো, কিন্তু ব্যাংক আদায় করে নাই। ব্যাংকে টাকা কি আছে? কম আছে। যেহেতু ব্যাংকে টাকা কম আছে, তোমাকে ব্যাংকে দেখে ঠিক করতে হবে। ব্যাংকে টাকা কম আছে, তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই লেনদেনটা কি হবে? বিয়োগ হবে, কারণ ব্যাংক টাকা আদায় করতে পারে নাই। ব্যাংক এখনো টাকা আদায় করে নাই, মানে ব্যাংকে টাকা কি আছে? কম আছে। এজন্য তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। পাওনাদারকে 500 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনো ব্যাংক উপস্থাপন হয় নাই। দেখো 5,000 টাকা, সরি, পাওনাদারকে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনো ব্যাংক উপস্থাপন হয় নাই। মনে করো তুমি পাওনাদারকে 5,000 টাকা একটা চেক দিছো, তুমি যখন চেক দিছো তুমি তোমার নগদান বই থেকে কমাই দিছো, কিন্তু ব্যাংক কি করে নাই? চেকের টাকা পরিশোধ করে নাই। তাহলে ব্যাংকে কি আছে? টাকা বেশি আছে, কারণ যেহেতু ব্যাংক পরিশোধ করে নাই, তোমার বইতে কম আছে, ব্যাংক বইতে বেশি আছে। যেহেতু আমি ব্যাংক বই থেকে ঠিক করব, ব্যাংকে যেহেতু বেশি আছে আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা কি হবে? যোগ হবে। তারপরে দেখো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 370 টাকা, যা নগদান বিধি লেখা নেই। দেখো ব্যাংক আমাকে সুদ দিচ্ছে, তাহলে ব্যাংকে কি টাকা বেশি আছে, আমি আমার নগদান বিধি লিখি নাই, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তারপর দেখো জমাকৃত চেক প্রত্যাখ্যিত হয়েছে। দেখো তুমি ব্যাংকে আদায় জমা দিছিলে একটা চেক, কিন্তু সেটা আদায় হয় নাই। তুমি যে ব্যাংকে জমা দিছিলা তোমার নগদান বইতে কি করছো? যোগ করছো, কিন্তু ব্যাংক তো সেটা জমা করে নাই। ব্যাংকে কি আছে? কম আছে। তাহলে তোমার ব্যাংকে যেহেতু কম আছে, তোমার নগদান বইতে টাকা কি করতে হবে? কমাতে হবে। এটা কি হবে? বিয়োগ হবে। তারপর দেখো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 2,000 টাকা। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 2,000 টাকা, কিন্তু নগদ দিতে লাগেন। দেখো ব্যাংক পাওনাদারকে পরিশোধ করেছে 2,000 টাকা, কিন্তু আমি জানি না ব্যাংক তার বই থেকে টাকা কমাই দিয়েছে, কিন্তু আমি তো আমার বইতে টাকা কমাই নেই। আমার বইতে টাকা কি আছে? বেশি আছে, কিন্তু ব্যাংক বইতে টাকা কমা। যেহেতু আমি ব্যাংক বই থেকে ঠিক করতেছি, আমাকে ব্যাংকের মধ্যে হতে হবে। ব্যাংকে যদি টাকা কম আছে, আমাকে কি করতে হবে? টাকা কমাতে হবে। এটা বিয়োগ হবে। তাহলে প্রথমে আমরা লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিত, ব্যাংক জমার উদ্বৃত্ত ৯,৫৬০ টাকা। এখন দেখো যেগুলো যেগুলো যোগ হবে সেগুলো আমরা যোগ করবো। তাহলে দেখো এখানে কি বলছে? ৩,৮০০ চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক থেকে কোনো আদায় হয়নি, মানে ব্যাংকে টাকা কমেছে, এটা বিয়োগ হবে। এটা এখানে লিখবো না। পাওনাদারকে ৫,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ব্যাংকে উপস্থাপন, যেহেতু ব্যাংকে উপস্থাপন হয় না, ব্যাংক পরিশোধ করে না, টাকা ব্যাংকে বেশি আছে, তাহলে কি করবো? যোগ করবো। তাহলে আমি এখানে ১ নম্বর দিয়ে লিখবো পাওনাদারকে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। এটা ধরো সমন্বয় কয় নম্বর ছিল? ৩ নম্বর। এটা আমরা এখানে লিখে দিব। তাহলে দেখো কত টাকা? ৫,০০০ টাকা। তারপর ২ নম্বর ব্যাংক সুদ মঞ্জুর করছে। দেখো ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংকে টাকা বেশি আছে, এটাও কি হবে? যোগ হবে। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করছে কত টাকা? ৩৭০ টাকা। দেখো ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যিত হয়েছে, এটা বিয়োগ হবে, এটা এখানে আসবে না। ব্যাংক আদায় হয়েছে, এটা বিয়োগ এখানে আসবে। তাহলে যোগগুলো আমরা এখানে যোগ করি, ৫,৩৭০ টাকা। এইটা এই টাকার সাথে কি হবে? যোগ হবে। তাহলে দেখো ৫,৩৭০। দেখো তাহলে ৯,৫৬০ আর ৫,৩৭০ যোগ করলে হয় ১৪,৯৩০। এখন এদের যেগুলো বিয়োগ করবে সেগুলো আমরা বিয়োগ করবো। দেখো এটা ছিল কয় নম্বর এন্ট্রি? ৪ নম্বর। লিখে দেবো ৪ নম্বর। তারপর বিয়োগ। দেখো বিয়োগ হবে কি? এই যে ৩,০৮০ টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকে এখন কি আদায় হয়নি, মানে ব্যাংকে কম আছে, বিয়োগ হবে। তাহলে লাগবা আদায় এর জন্য জমাকৃত
চেক আদায় হয়নি, কত টাকা? 3080 টাকা। তারপরে 2 নম্বর, ব্যাংকে জমাকৃত, যেটা ওএনজি রয়েছে কত? 1 নম্বর, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে 4000 টাকা। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান 4000। তারপরে দেখো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, তাহলে রাখবা যে ব্যাংকে পাওনাদার পরিশোধ, ব্যাংকে কম আছে তাহলে কি হবে? মাইনাস হবে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ কত টাকা? 2000। তিনটা যোগফল তাহলে দেখো কত হবে? 3080 যোগ 4000 যোগ 2000, তাহলে কত? 9080। 9080 টা আমরা এখান থেকে বিয়োগ করবো, তাহলে 14930 মাইনাস 9080, তাহলে কত হলো? 5850। এই আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কোন অনুযায়ী? দেখো নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিতে, আমরা ব্যাংক থেকে ঠিক করছি। এখন এটা হবে কি? ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত, ব্যাংক জমার উদ্ধৃত। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে এবং ফলো করে পাশে থাকবে, এবং আমার ক্লাসটি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, যাতে তারাও আমার ক্লাসে দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।